সত্য জানবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেল। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এক এক করে সবগুলি আপডেট চটপটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। বন্ধুরা, প্রথমেই আপডেট আসছে লেবানন আর ইসরায়েলের সিজফায়ার নিয়ে। দেখো, লেবানন ইসরায়েলের বর্ডারের কথায় তোমাকে আগে ভূমিটা আপনাদের বলে দিই, গ্রাউন্ড রিয়েলিটি। গত বছরের শেষের দিকে ইসরায়েল আর লেবাননের মধ্যে একটা সিজফায়ার হয়েছিল, মানে যুদ্ধবিরতি। আন্তর্জাতিক মহলে বেশ হইচই হয়েছিল, শান্তি হচ্ছে, যুদ্ধ থামছে, ইত্যাদি ইত্যাদি। আমেরিকা মধ্যস্থতা করেছিল, ফ্রান্স ছিল, জাতিসংঘ ছিল, বড় বড় কথা হয়েছিল। কিন্তু বন্ধুরা, বাস্তবে কি হচ্ছে জানো? এই সিজফায়ার একটা কাগজের টুকরো, আর কিছুই না মাত্র। মাটিতে যা চলছে সেটা হলো রোজকার যুদ্ধ। প্রতিদিন হামলা হচ্ছে, প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন বাড়ি ভাঙছে। শুধু পার্থক্যটা হলো এখন সেটাকে সিজফায়ার লঙ্ঘন বলা হচ্ছে, আগে বলা হতো যুদ্ধ। এখন ইসরায়েল কি করছে? ইসরায়েল বলছে আমরা হামলা করছি কারণ হিজবুল্লাহ আগে করছে, আমরা শুধু আত্মরক্ষা করছি। আর হিজবুল্লাহ কি বলছে? হিজবুল বলছে আমরা হামলা করছি কারণ ইসরায়েল আগে হামলা করছে। দুজনে বলছে আমি আগে করিনি, ও আগে করেছে। এটা হলো সেই ছোটবেলার ঝগড়ার মতো, তুই আগে মারলি না তুই আগে মারলি। শুধু পার্থক্যটা হলো এখানে মিসাইল দিয়ে মারছে, ড্রোন দিয়ে মারছে, আর মানুষ সত্যি সত্যি মরছে। আর এই পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের অবস্থাটা একবার ভাবো। তোমার মাথার ওপর দিয়ে রোজ যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে, ড্রোন ভন ভন করছে। তুমি জানো না কখন কোন বোমা এসে পড়বে তোমার বাড়ির ওপর। বাচ্চাকে স্কুলে পাঠাবে কিনা সেটাও জানো না। এই হলো লেবানন বর্ডারে এলাকার মানুষের রোজগার জীবন। বন্ধুরা, আসি হিজবুল্লাহ ড্রোন অ্যাটাক নিয়ে একটা চাঞ্চল্যকর ঘটনায়। আজকে দক্ষিণ লেবাননে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখলে বুঝবে হিজবুল্লাহ মোটেও দুর্বল হয়নি। ইসরায়েল যতই বলুক আমরা হিজবুল্লাহকে শেষ করে দিয়েছে, মাটির ওপর ছবিটা সম্পূর্ণ আলাদা। কি হয়েছিল? ইসরায়েলি সেনাবাহিনীর একটা হেলিকপ্টার দক্ষিণ লেবাননের নামে একজন আহত সৈনিককে তোলার জন্য। মিশনটা ছিল সিম্পল, গিয়ে সৈনিককে তুলে নিয়ে আসো। হেলিকপ্টারের আশেপাশে অনেক ইসরায়েলি সৈনিক পজিশনে ছিল, সিকিউরিটি ছিল। কিন্তু বন্ধুরা, হিজবুল্লাহর গোয়েন্দাগিরি এতটাই ভালো যে তারা আগে জানতো এই হেলিকপ্টার আসছে। আর ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টার যখন নিচে নেমেছে, হিজবুল্লাহর একটা এফপিভি ড্রোন চলে আসে। এফপিভি ড্রোন কি জিনিস এটা তোমাকে একটু বলে দিই। এফপিভি ড্রোন মানে হলো ফার্স্ট পারসন ভিউ, যেটা হচ্ছে এফপিভি। মানে ড্রোন পাইলট এই গগলস পরে বসে থাকে কোথাও একজন, আর সে ঠিক যেন ড্রোনের ভেতরে বসে আছে এরকম করে কন্ট্রোল করে। আর এই ড্রোনগুলো অবিশ্বাস্য রকম সস্তা, হয়তো কয়েক হাজার ডলারে, কিন্তু এগুলো দিয়ে কোটি কোটি টাকার সামরিক সরঞ্জাম ধ্বংস করা যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই এফপিভি ড্রোন বিখ্যাত হয়ে গেছে, এখন হিজবুল্লাহ ব্যাপকভাবে ব্যবহার করছে। তো সেই এফপিভি ড্রোন সোজা এসে হেলিকপ্টার একদম পাশে এসে বিস্ফোরণ ঘটায়। বিশাল ধামাকা, হেলিকপ্টার কোনোভাবে উড়ে পালায় কোন রকমে। ইসরায়েলি সৈনিকরা দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করে, কিন্তু গল্প শেষ হয়নি। হেলিকপ্টার যেই উড়ল, আরেকটা এফপিভি ড্রোন এসে সেখানে বিস্ফোরণ ঘটলো। মানে হিজবুল্লাহ একটা ড্রোন দিয়ে হেলিকপ্টার তাড়িয়ে তারপর দ্বিতীয় ড্রোন দিয়ে সৈনিকদের ওপর আঘাত করলো। টেকনিক্যালি এটা অসাধারণ। এতে কয়েকজন ইসরায়েলি সৈনিক আহত হয় আর একজনের মৃত্যু হয়। আর শুধু এটাই না, এরপর হিজবুল্লাহ আরেকটা এফপিভি ড্রোন দিয়ে ইসরায়েলের একটা ট্যাঙ্কারকে টার্গেট করে সেই ট্যাঙ্ক, মানে সেই বিশাল সাজোয়া যান যেটা সাধারণ অস্ত্রে কিছু করা যায় না, কিন্তু একটা ছোট ড্রোন দিয়ে সেটাকেও কাবু করা গেছে বা কাবু করা যাচ্ছে। এটাই আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। ভাবো একবার, ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, তাদের কাছে F-35 যুদ্ধ বিমান আছে, আয়রন ডোম আছে, পৃথিবীর সেরা গোয়েন্দা ব্যবস্থা আছে। আর সেই সেনাবাহিনীকে একটা ছোট্ট সংগঠন হিজবুল্লাহ কয়েক হাজার টাকার বলতে পারেন যে ড্রোন দিয়ে নাস্তানাবুদ করছে। বন্ধুরা, আসুন নতুন একটা বড় খবরে। সিজফায়ারের পরে এবার প্রথমবার ইসরায়েলের যুদ্ধ বিমান লেবানন বর্ডারের দিকে গেছে। ইসরায়েলি মিডিয়া নিজেরাই রিপোর্ট করেছে যে একের সাথে অনেকগুলো যুদ্ধ বিমান লেবানন সীমান্তের দিকে উড়ে গেছে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সিজফায়ারের একটা বড় শর্ত ছিল ইসরায়েলি বিমান লেবাননে আকাশে ঢুকবে না। সেটাই প্রথমবার ভাঙ্গা হলো। মানে আনুষ্ঠানিকভাবে সিজফায়ারটা আর কার্যত নেই বললেই চলে। এটা দেখে পশ্চিমা দেশগুলো কি বলছে জানো? কিছুই না, চুপচাপ। কারণ ইসরায়েলকে সরাসরি কিছু বলার সাহস বা ইচ্ছে তাদের নেই। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, তো সে কিছু বলবেই না। আর বাকি ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আর এই উদ্বেগ প্রকাশ করে লাভ কি সেটা ঈশ্বরই জানে। ওদের সবচেয়ে মজার জায়গায় আসি। অনেকে ভাবে লেবানন সরকার চাইলে হিজবুল্লাহকে বের করে দিতে পারে। ভুল, একদম ভুল। লেবাননের পার্লামেন্টে মোট 128টা সিট। এই 128টা সিটের মধ্যে হিজবুল্লাহ তার মিত্র দলগুলো মিলে 2022 সালে নির্বাচনে জিতেছে প্রায় 62টা সিট। মানে পার্লামেন্টের প্রায় অর্ধেক সিট হিজবুল্লাহ দখলে। এখন তুমি যদি বলো
বা তুমি যদি কোনো সরকারকে বলো যে ওই দলটাকে বের করে দাও, আর সেই দলটার পার্লামেন্টে ৬২টা সিট আছে, এটা কি সম্ভব? না, কারণ সেই দলের ভোটই লাগবে যে কোনো বিল পাস করাতে, সেই দলের সম্মতিই লাগবে যে কোনো বড় সিদ্ধান্তে। আরেকটা মজার ব্যাপার কি জানো, লেবাননের সংবিধানে ধর্মের ভিত্তিতে সিট বরাদ্দ আছে। ১২৮টা সিটের মধ্যে ২৭টা সিট সরাসরি সিয়া মুসলিমদের জন্য রিজার্ভ। আর এই ২৭টা সিটে প্রতিবার হিজবুল্লাহর প্রার্থীরা যেতে, কারণ লেবাননের সিয়া সম্প্রদায়ের মধ্যে হিজবুল্লাহর ব্যাপক সমর্থন আছে। তারা হিজবুল্লাহকে শুধু একটা সশস্ত্র গোষ্ঠী হিসাবে দেখে না, তারা দেখে একটা সামাজিক আন্দোলন হিসাবে, যারা হাসপাতাল চালায়, স্কুল চালায়, গরিব মানুষকে সাহায্য করে। তাহলে লেবানন সরকার কি করবে? ইসরায়েলের সাথে কথা বলতে চাইলেও পাচ্ছে না, কারণ হিজবুল্লাহ বলছে আমাদের না জিজ্ঞেস করে কেন কোনো কথা বলা যাবে না। আর হিজবুল্লাহ বলতে পারেন যে হঠাৎ চাইলেও পারছে না, কারণ তাদের পার্লামেন্টে ৬২টা সিট আছে। এটা হলো লেবাননে বলতে পারেন যে ট্র্যাজেডি। এবার শোনো হিজবুল্লাহর মহাসচিব শেখ নাসেম কাইম কি বললেন। বন্ধুরা, লেবানন সরকার ইসরায়েলের সাথে সরাসরি কথা বলতে চাইছিল, মানে দুই দেশের মধ্যে একটা স্থায়ী শান্তির একটা ব্যবস্থা করা, কিন্তু হিজবুল্লাহ বলে দিল দাঁড়া, আমাদের না জিজ্ঞেস করে কোথাও যাবে না। এই হিজবুল্লাহ ৫টা শর্ত দিয়েছে, আর এই ৫টা শর্ত না মানলে লেবানন সরকার ইসরায়েলের সাথে কোনো কথাই বলতে পারবে না। শর্তগুলো আপনারা শোনো। প্রথম শর্ত, জমিতে, আকাশে, সমুদ্রে যে কোনো দিক থেকে লেবাননের ওপর সমস্ত হামলা বন্ধ করতে হবে। কোনো বিমান নয়, কোনো জাহাজ নয়, কোনো স্থলবাহিনী নয়। দ্বিতীয় শর্ত হলো দক্ষিণ লেবাননের যে সমস্ত এলাকা ইসরায়েলি সেনা এখনো পর্যন্ত বসে আছে, সেখান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে, কোনো শর্ত ছাড়া, কোনো কিন্তু ছাড়া। তৃতীয় শর্ত হলো হিজবুল্লাহ যে সমস্ত সদস্য এবং লেবাননের যে সমস্ত নাগরিক ইসরায়েলের কারাগারে বন্দী আছে, তাদের মুক্তি দিতে হবে। চতুর্থ শর্ত হলো ইসরায়েলের হামলার কারণে যে লক্ষ লক্ষ লেবানিজ মানুষ নিজেদের গ্রাম ছাড়া হয়ে পালিয়ে গেছে, তাদের নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। পঞ্চম শর্ত হলো যাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বোমায়, সেই বাড়িগুলো পুনর্নির্মাণ করতে হবে, ইসরায়েলকে এই দায়িত্ব নিতে হবে। তো বন্ধুরা, এই ৫টা শর্ত শুনে তুমি এখন নিজে বলো ইসরায়েল কি এগুলো মানবে? কোনোদিনও না, কারণ ইসরায়েলের মূল কৌশলই হলো দক্ষিণ লেবাননে একটা বাফার জোন তৈরি করে রাখা, মানে নিজেদের উত্তর সীমান্তকে নিরাপদ রাখার জন্য লেবাননের ভেতরে একটু ঢুকে থাকা। সেটা ছেড়ে দিলে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। তাই এই শর্তগুলো ইসরায়েল মানবে না, আর এই শর্তগুলো না মানলে কথা হবে না, আর কথা না হলে যুদ্ধ চলতে থাকবে। এই চক্রের মধ্যে আটকে আছে লেবানন। বন্ধুরা, আসি সবচেয়ে বড় খেলায়, ইরান আর আমেরিকার মধ্যে কি হচ্ছে দেখুন। তুমি হয়তো জানো, বা তুমি কি জানো, দুটো দেশ যখন সরাসরি কথা বলতে পারে না তখন কি করে? মাঝখানে একটা তৃতীয় দেশকে দূত হিসাবে পাঠায়। ঠিক যেমন দুপাড়ার বড়দা যখন মুখোমুখি কথা বলবে না, তখন মাঝখানে কাউকে পাঠায়। এখানে সেই ওই মাঝখানের লোক হলো পাকিস্তান। ইরান পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বার্তা পাঠিয়েছে। তো বার্তাটা হলো, ভাই তুমি যুদ্ধ থামাও, আমরা হরমুজ প্রণালী খুলে দেবো। তো এখন হরমুজ প্রণালী কি জিনিস সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যারা নতুন। ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর মানে পার্সিয়ান গালফ, এই দুটো সমুদ্রের সংযোগস্থলে হলো হরমুজ প্রণালী। তো এই সরু গলাপথ দিয়ে পৃথিবীর প্রায় ২০% তেল চলাচল করে। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, এই দেশগুলো তেল ট্যাঙ্কার বেরোয় এই হরমুজ প্রণালী দিয়ে। তো ইরান এই প্রণালীর একটা দিক কন্ট্রোল করে, তাই ইরান চাইলে এই প্রণালী বন্ধ করে দিতে পারে। এখন ইরান যদি হরমুজ বন্ধ করে দেয় তাহলে কি হবে? তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, পুরো পশ্চিমা দুনিয়া তেলের সংকটে পড়বে, আমেরিকার অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে। তাই হরমুজ প্রণালী আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান বলছে তোমরা যুদ্ধ থামাও, আমরা হরমুজ খুলে দেব, বাকি সব পরে হবে। পরমাণু চুক্তি, প্রতিবন্ধকতা, এই সব আলোচনা পরে হবে, আপাতত যুদ্ধটা বন্ধ করো। তো এটা একটা বড় পদক্ষেপ ইরানের তরফ থেকে, কারণ আগে ইরান বলতো পরমাণু বোমার ব্যাপারে আলোচনা করব না, এখন ইরান আরও নমনীয় হয়েছে বলতে ওরা ওটা পরে হবে, আগে যুদ্ধ থামাও। মানে ইরান চাপে আছে, তারা বুঝতে পারছে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী তাদের পক্ষে যাবে না। বন্ধুরা, আমেরিকান মিডিয়া এক্সিওস রিপোর্ট করেছে আজ রাতে ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত সিনিয়র অফিসারদের নিয়ে একটা বড় মিটিং করবেন। মিটিংয়ের এজেন্ডা কি? একটাই প্রশ্ন, ইরানের সাথে কি করব? ইরানের প্রস্তাব মানব নাকি ইরানের ওপর পুরোদস্তে সামরিক হামলা করব? এই মিটিংয়ে থাকবেন সেক্রেটারি অফ স্টেট, ডিফেন্স সেক্রেটারি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিআইএ প্রধান, মানে পুরো যুদ্ধ ক্যাবিনেট। এখন ট্রাম্প কোন দিকে যাবেন সেটা নিয়ে দুটো মত আছে। এক দল বলছে ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি যুদ্ধ চান না, যুদ্ধে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, তেলের দাম বাড়ে, আমেরিকার সৈনিক মরে, এটা তার জন্য ভালো না, তাই তিনি ইরানের প্রস্তাব মেনে নিতে পারেন। আরেক দল বলছে ট্রাম্পের ওপর নীতিনাদুর প্রচুর চাপ আছে, ইসরায়েলি লবি বা সেই আমেরিকায় খুব শক্তিশালী, তাই ট্রাম্প ইরানের ওপর আরও চাপ বাড়াবেন, হয়তো সরাসরি হামলাও করবেন।
কে সঠিক সেটা আজ রাতের বৈঠকের পর বোঝা যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, ট্রাম্প অপ্রত্যাশিত মানুষ, তার সম্পর্কে আগাম বলা কিন্তু মুশকিল। বন্ধুরা, সবচেয়ে বড় একটা আপডেটে আসি, আর এটা শুনলে বুঝবে এই যুদ্ধটা আসলে কার স্বার্থে চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই লোকের বিরুদ্ধে দুর্নীতির একটা মামলা চলছে, ঘুষ নেওয়া, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এই তিনটে জিনিস। এই সমস্ত অভিযোগে বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে মামলা চলছে তো ইসরায়েলের কোর্টে। আর এই মামলায় যদি দোষী প্রমাণিত হন তাহলে তাকে জেলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কীভাবে জেল এড়াচ্ছেন? খুব সহজ উপায়, যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ নিরাপত্তার কারণ দেখিয়ে কোর্টের শুনানি পিছিয়ে দেওয়া যাবে। আজকেও বন্ধুরা ঠিক সেটাই হয়েছে। আজকে নেতানিয়াহুর মামলা শুনানি ছিল, কিন্তু শুনানি শুরুর 90 মিনিট আগে ঘোষণা করা হলো যে নিরাপত্তা পরিস্থিতির কারণে মাননীয় প্রধানমন্ত্রী আজ উপস্থিত থাকতে পারবেন না, শুনানি পিছিয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা কি কাকতালীয় না? এটা পরিকল্পিত। প্রতিবার যখনই নেতানিয়াহুর কোর্টে যাওয়ার কথা থাকে তখনই হয় কোনো নিরাপত্তা সংকট তৈরি হয়, নয়তো কোনো জরুরি বৈঠক চলে আসে, ফলে শুনানি হয় না, মামলা ঝুলে থাকে। এখন তুমি ভাবো একটু, যদি নেতানিয়াহু যুদ্ধ শেষ করে দেন তাহলে কি হবে? তখন আর নিরাপত্তার কারণ দেখানো যাবে না, কোর্টে যেতে হবে, মামলা মুখোমুখি হতে হবে, জেল যেতে হবে। তাই নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থই হলো এই যুদ্ধ যতদিন সম্ভব চালিয়ে যাওয়া। নিজের সৈনিক মরুক, নিজের দেশে মিসাইল পড়ুক, তাতে কিছু আসে যায় না। যতক্ষণ যুদ্ধ আছে ততক্ষণ তিনি নিরাপদ। এটা শুনে গায়ে রাগ লাগে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা, আর এই বাস্তবতা ইসরায়েলের মানুষও বুঝতে পারছে। তাই আসছে অক্টোবরের নির্বাচনে বিরোধী দলগুলো একজোট হয়ে নেতানিয়াহুকে হারাতে মাঠে নেমেছে। দেখা যাক কি হয়। বন্ধুরা, একটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানাই। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাচি হঠাৎ করে রাশিয়া চলে গেছেন। পাকিস্তান থেকে ফিরে সরাসরি মস্কো, সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যুদ্ধের রাশিয়া একটা গোপন কিন্তু বিশাল ভূমিকা পালন করছে। সামনে থেকে রাশিয়া কিছু বলছে না, কিন্তু মিডিয়া রাশিয়াকে খুব বেশি, বলতে পারেন যে মিডিয়ায় রাশিয়াকে খুব বেশি দেখা যাচ্ছে না এই প্রসঙ্গে, কিন্তু পর্দার পেছনে রাশিয়া ইরানকে প্রচুর সাহায্য করছে, প্রযুক্তি দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। কারণ রাশিয়া চায় না আমেরিকা মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হোক, ইরান দুর্বল হয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্য বাড়বে, সেটা রাশিয়ার স্বার্থের, বলতে পারেন যে, বিরুদ্ধে। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে, শাহেদ ড্রোন। বিনিময়ে রাশিয়া ইরানকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিচ্ছে। এই দুটো দেশের মধ্যে একটা, বলতে পারেন যে, এক কথায় বলতে গেলে তুমি আমার পেট চুলকাও, আমি তোমার পেট চুলকাই, এরকম সমস্যা, এরকম সম্পর্ক তৈরি হয়েছে আর কি। এই মুহূর্তে আমেরিকা, বলতে পারেন যে, অরাচিত যে রাশিয়া সফর, সেই সফরের আরেকটা মানে হলো যে ইরান রাশিয়াকে বলতে চাইছে পরিস্থিতি এখন কোথায়, আমাদের কি করা উচিত, তুমি কতটা পাশে থাকবে। আর পুতিন একটা সুযোগ পাচ্ছেন আমেরিকার বিরুদ্ধে আরেকবার দাবার চাল খেলার। বন্ধুরা, আরেকটা খবর আসছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম আফ্রিকার একটা ছোট দেশ আছে টগো, সেই টগোর পতাকাবাহী একটা কেমিক্যাল ট্যাঙ্কার ওমানের কাছে একটা বন্দরের বাইরে ছিল। তো ওই জাহাজটার ওপর ইরানের আইআরজিসি মানে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোর হামলা চালায়। ইরান বলছে জাহাজটা আমাদের নির্দেশ মানেনি, আমরা সতর্ক করেছিলাম, গুলি চালিয়েছিলাম, তারপরও থামেনি, তাই আমরা হামলা করেছি। কিন্তু বড় খবর হলো এই জাহাজে ছিল 12 জন ভারতীয় ক্রু মেম্বার। এই জাহাজটার টগর পতাকাবাহী, মালিক অন্য দেশের কোম্পানি, কিন্তু কাজ করছিল ভারতীয় নাবিকরা। তো এটা খুব সাধারণ ব্যাপার। আন্তর্জাতিক শিপিং ইন্ডাস্ট্রিতে ভারতীয় নাবিকরা দুনিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির জাহাজে কাজ করেন, ভারতীয়রা অনেক দক্ষও হয়। তো ভারতের পরিবহন ও জলমার্গ মন্ত্রণালয় নিশ্চিত করেছে সবাই নিরাপদ আছেন, কোনো ভারতীয় হতাহত হয়নি, এটা ভালো খবর। কিন্তু এই ঘটনা একটা বড় প্রশ্ন তুলছে যে পারস্য উপসাগরে আর ওমান সাগরে বাণিজ্যিক জাহাজে চলাচল কতটা নিরাপদ। এই গত 2 বছরে হুতি আর ইরান মিলিয়ে অনেকগুলো জাহাজে হামলা হচ্ছে, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুট এড়িয়ে যাচ্ছে। বলতে পারেন যে বিমা খরচ বেড়ে গেছে বহুগুণ। এই অতিরিক্ত খরচ শেষমেশ পণ্যের দামে যুক্ত হয়ে আমাদের কাছে আসে। তো এটা আমাদের জন্য একটা বিশাল চিন্তার বিষয়। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে, ইরানের কেরমান এলাকা থেকে খবর আসছে যে আইআরজিসি দাবি করেছে তারা 9 জন সন্দেহভাজন গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম এই খবর দিয়েছে, বলেছে এটা সারা দেশ জুড়ে চলা একটা বড় গ্রেপ্তার অভিযান অংশ। এখন বুঝতে হবে এই যে গ্রেপ্তারের প্রেক্ষাপটকে। ইরান এবং আমেরিকা, ইসরায়েল দীর্ঘদিন ধরে একে অপরের দেশে গোয়েন্দা পাঠায়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে অনেক অপারেশন চালিয়েছে, ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। ইরানের পারমাণবিক স্থাপনায়, বলতে পারেন যে, স্তানাক্স নামক কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই অপারেশনগুলোর জন্য ইরানের ভেতরে গোয়েন্দা থাকা
দরকার। তো এই ৯ জন সেই গোয়েন্দা নেটওয়ার্কের অংশ কিনা তা নিশ্চিত না, কিন্তু যুদ্ধের সময় ইরান স্বাভাবিকভাবেই ভেতর থেকে নিরাপত্তা নিঃশক্ত করছে, কারণ তারা জানে আমেরিকা বা ইসরায়েল হামলা করলে সবার আগে গোয়েন্দা তথ্যই ব্যবহার করবে। বন্ধুরা, শেষ পয়েন্টে আসি। আর এটা অনেকেরই প্রশ্ন ছিল, অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই তুমি বলছো যে ইরানে ইন্টারনেট বন্ধ, তাহলে ইরানি নেতারা টুইট করছেন কিভাবে, পোস্ট দিচ্ছেন কিভাবে? উত্তরটা হলো বন্ধুরা, পুরো ইরানের জন্য ইন্টারনেট বন্ধ না, বন্ধ শুধু সাধারণ মানুষের জন্য। নেতারা, সরকারি অফিসাররা, আইআরজিসির উঁচুতলার লোকেরা তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, তাদের জন্য আলাদা নেটওয়ার্ক বা আলাদা প্রযুক্তির ব্যবস্থা আছে। এটা আসলে নতুন না, চীনেও এরকম ব্যবস্থা আছে। সরকারি আধিকারিকরা বলতে পারেন যে গ্রেট ফায়ারওয়েলের বাইরে অ্যাক্সেস পায়। রাশিয়াতেও এরকম ব্যবস্থা আছে। মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে বাইরের দুনিয়ার খবর না জানতে পারে, বাইরে যোগাযোগ না করতে পারে, সংগঠিত হতে না পারে, কিন্তু নেতারা নিজেদের বার্তা বাইরে যেন পাঠাতে পারে, আন্তর্জাতিক মিডিয়াকে প্রভাবিত করতে পারে। তো তাই যখন তুমি দেখো ইরানের কোনো নেতার টুইট বা বিবৃতি আসছে, সেটা আসছে কারণ তাদের ইন্টারনেট আছে। কিন্তু যে তেহরানের গলির মানুষটা ঘরে বসে আছেন, যিনি তার পরিবারকে হয়তো ফোন করতে পারছেন না ঠিক মতে, তাই ইরানের সাধারণ মানুষের কোনো টুইট এখন বর্তমানে দেখতে পাচ্ছ না। তো বন্ধুরা, এই হলো আজকের পুরো পরিস্থিতি। একটু গুছিয়ে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে লেবানন বর্ডারে তো সিজফায়ারের নামে কাগজে কলমে সিজফায়ার, একদিকে হিজবুল্লাহ ড্রোন দিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করছে। হিজবুল্লাহ লেবানন সরকারকে 5টা শর্ত দিয়েছে। ইরান পাকিস্তানের মাধ্যমে ট্রাম্পকে বলছে যুদ্ধ থামাও, হরমুজ খুলে দাও। আর এদিকে টগর একটা জাহাজে ভারতীয় ক্রু মেম্বার সবাই নিরাপদ আছে। আর ইরানে ইন্টারনেট বন্ধ শুধু সাধারণ মানুষের জন্য, নেতাদের জন্য না। এই বন্ধুরা কিছু কিছু আপডেট আপনাদেরকে জানালাম। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো আপডেটে। আপনারা কোথা থেকে দেখছেন এই আপডেটটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।